হাই নিউজে সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। আহমেদাবাদে দুর্ঘটনাস্থলে নরেন্দ্র মোদী, একজন মাত্র জীবিত যাত্রীর সঙ্গে সাক্ষাৎ মোদী। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ এয়ার ইন্ডিয়ার সিইও ও ক্যাম্পবেল উইলসনের। বিমান দুর্ঘটনায় জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ গুজরাটের সিভিল হাসপাতালে ভর্তি। তিনি হাসপাতালের বেডে শুয়ে শোনালেন মর্মান্তিক অভিজ্ঞতা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মিলল ব্ল্যাক বক্সের হদিশ। দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার, খতিয়ে দেখা হচ্ছে ব্ল্যাক বক্স। ইরানে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আকাশপথে ইসরায়েলি হানা, মৃত্যু সে দেশের শীর্ষ সেনা কর্তার। বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, পাল্টা ড্রোন হামলা তেহরানের। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মিলল একটি ব্ল্যাক বক্সের হদিশ। বিমানে সচরাচর দুটি ব্ল্যাক বক্স থাকে, তার মধ্যে একটি উদ্ধার হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে ব্ল্যাক বক্স। মিলল আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার AI-171 এর একটি ব্ল্যাক বক্সের। বিমানে সচরাচর দুটি করে ব্ল্যাক বক্স থাকে, একটি সামনের দিকে একটি পিছনের দিকে। দুটির মধ্যে একটি ব্ল্যাক বক্সের হদিশ পাওয়া গিয়েছে, সেটি অক্ষতই রয়েছে। দ্বিতীয় ব্ল্যাক বক্সটির হদিশ এখনো পাওয়া যায়নি। জানা গিয়েছে বিমানের পিছন দিকের ব্ল্যাক বক্সটির হদিশই মিলেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই DGCI এর ডিরেক্টর জেনারেলের কাছে ব্ল্যাক বক্সটি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটি খতিয়ে দেখলেই দুর্ঘটনার কারণ, শেষ মুহূর্তে কি হয়েছিল সবটাই জানা যেতে পারে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ভিতরে শেষ কথা, সতর্কতামূলক অ্যালার্ম এবং উড়ানের পথের তথ্য সংরক্ষণ সবই রয়েছে এই ব্ল্যাক বক্সে। সামনের দিকে ব্ল্যাক বক্সের হদিশ এখনো পাওয়া যায়নি। কিভাবে ঘটল দুর্ঘটনা তা জানতে এখন নজর কমলা রঙের ওই মেটালিক বক্সের দিকে, যা আসলে ব্ল্যাক বক্স নামেই পরিচিত। বিমান দুর্ঘটনা তদন্তে কেন এত গুরুত্বপূর্ণ হয় এই ব্ল্যাক বক্স? সংবাদ সংস্থা জানাচ্ছে সব প্লেনেই দু রকমের ব্ল্যাক বক্স রাখা থাকে, এটাই নিয়ম। একটি ককপিট ভয়েস রেকর্ডার যা CVR, অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার FDR। কোনো দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কি ঘটেছিল সেটার একটি ছবি আসে তদন্তকারীদের সামনে। ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ, দ্রাঘিমাংশের হিসেব, কোন দিকে যাচ্ছিল বিমান, কত স্পিড ছিল এবং মোট 80 রকমের তথ্য। বিমান দুর্ঘটনা মানেই ধ্বংসাবশেষ, উড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কেন বিমান দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখতে সমস্যা হয় তদন্তকারীদের। তাহলে উপায় কি? আর এই কারণেই আবিষ্কার হয়েছিল বিমানের ব্ল্যাক বক্স। এই বক্স আসলে দুটি কমলা রঙের মেটালিক বাক্স, যার মধ্যে থাকে রেকর্ডার। 1950 সাল থেকেই এই বক্স ব্যবহার চালু করা হয়েছে। কোনো বিমান দুর্ঘটনার মুখোমুখি হলে ঠিক কি কারণে বিপদের সম্মুখীন হতে হয়েছিল তা আগে বোঝা সম্ভব হতো না তদন্তকারীদের পক্ষে। দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানে কি হয়েছিল তাও জানা সম্ভব ছিল না, তাই এই ব্ল্যাক বক্স ব্যবস্থা রাখা হয় বিমানে। প্রথমে মেটালিক স্ট্রিপে রেকর্ড হতো বিমানের ভিতরে সমস্ত ঘটনা, যাতে জলে কিংবা আগুনের গ্রাসে পড়লেও নষ্ট না হয় তথ্য। পরবর্তীতে উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমোরি চিপ রাখা হয় ব্ল্যাক বক্সে। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী, ভিড় বাড়ছে শহরে। এই আবহে আহমেদাবাদ হয়ে দিল্লি ও মুম্বাই যাওয়া আসার জন্য দুটি বিশেষ এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। বুধবার গুজরাটের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘণ্টা। ঘটনাস্থলে এখন শুধুই ধ্বংসস্তূপ, বাতাসে পোড়া গন্ধ, পাশেই হাসপাতালে স্বজন হারাদের কান্নার শব্দে ভারী বাতাস। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে দেখা করেছেন। এয়ার ইন্ডিয়ার মালিকানায় থাকা টাটা গোষ্ঠী মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। তবে এই আবহে ভিড় বাড়ছে শহরে, তাই এবার আহমেদাবাদ হয়ে দিল্লি ও মুম্বাই আসার জন্য দুটি বিশেষ এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। ট্রেন দুটি ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাতে আহমেদাবাদ থেকে দিল্লির দিকে রওনা দিয়েছে একটি এক্সপ্রেস। বৃহস্পতিবার রাতে সেটি ছেড়েছে। শুক্রবার দুপুর 2:45 সেটি রাজধানীতে পৌঁছয়। তারপর ট্রেনটি দিল্লি থেকে শুক্রবার রাতে যাত্রা শুরু করবে। শনিবার সকালে সেটি আহমেদাবাদে পৌঁছবে। অন্যদিকে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে আরও একটি ট্রেন রওনা দেয়, সেটি শুক্রবার সকালে মুম্বাই পৌঁছেছে। শুক্রবার রাতে সেই ট্রেনটি মুম্বাই থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। ওয়েস্টার্ন রেল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্য ও অন্যান্য সহায়তার জন্য চিকিৎসক RPF এর দল আহমেদাবাদে পাঠিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আকাশপথে ইসরায়েলি হানা, মৃত্যু সেদেশের শীর্ষ সেনাকর্তার। বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। শুক্রবার সকাল থেকেই ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করল ইসরায়েল। আকাশপথে ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। আশঙ্কা ছিলই, সেই মতন শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করল ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তারা ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। ইরানের বিমান হানার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে ইরানের কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তা খোলসা করেননি তিনি। ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে পশ্চিম তেহরান সংলগ্ন চিতগড়ে কালো ধোঁয়া দেখা গিয়েছে। তবে সেখানে কোনো পরমাণু কেন্দ্র নেই বলেই জানা গিয়েছে। গোটা ইরানের কি পরিস্থিতি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে এপি। পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইসরায়েলে স্টেট অফ ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। ইসরায়েলের এক সেনা আধিকারিক সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে তাদের হামলায় খুব সম্ভবত মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাগিরির। ইসরায়েলের আরও কয়েকজন আধিকারিককে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে বাগেরি ছাড়াও ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে বাগেরির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সরকারি সংবাদ সংস্থাটির দাবি বাগেরি নিরাপদে রয়েছেন এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। যদিও দুপক্ষের এই সংঘাতের মধ্যে জড়াতে চাইছে না আমেরিকা। একটি বিবৃতি দিয়ে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একপাক্ষিক পদক্ষেপ করছে। আমরা এই হানার সঙ্গে যুক্ত নই। আমাদের এখন লক্ষ্য হলো ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীকে সুরক্ষিত রাখা। একই সঙ্গে ওই বিবৃতিতে রুবিও বলেছেন, ইসরায়েল আমাদের জানিয়েছে যে তারা বিশ্বাস করে আত্মরক্ষার স্বার্থে এই বিমান হানা জরুরি ছিল। আমাদের বাহিনীকে রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে পেন্টাগন জানিয়ে দিয়েছে তারা যেন আমেরিকার স্বার্থের সঙ্গে যুক্ত কোথাও বা কোনো কিছুতে হামলা না চালায়। বুধবার সংবাদ সংস্থা রয়টার্স আমেরিকার গোয়েন্দা প্রতিবেদনকে উদ্ধৃত করে জানিয়েছিল ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ওই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই ইরানের সরকারি অ্যাকাউন্ট থেকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়। তাতে ইরানের পতাকা ছবি দিয়ে লেখা হয়, আমরা প্রস্তুত রয়েছি। ইরান ব্যাখ্যা না দিলেও পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছিলেন ওই 3 শব্দের বার্তায় আদতে ইসরায়েলকে নিশানা করেছে ইরান। পশ্চিম এশিয়া নতুন করে উত্তপ্ত হতে চলেছে। সেই ইঙ্গিত পেয়েই ওই অঞ্চলের একাধিক দেশের মার্কিন দূতাবাস থেকে আধিকারিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। অন্যদিকে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়া কার্যত ভেস্তে গিয়েছে। এই বিষয়ে আশা ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। Remember, Iran calls Israel the small Satan. It calls America the great Satan. And this is why for decades it's led millions in the chance of death to Israel and death to America. Today, Israel is responding to those genocidal calls with action and with a call of our own. Long live Israel and long live America. Our action will help make the world a much safer place. I want to thank President Trump for his leadership in confronting Iran's nuclear weapons program. তবে সংবাদ সংস্থা এপি ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদিকে উদ্ধৃত করে জানায়, রবিবার সেদেশে এই বিষয়ে আমেরিকা ও ইরানের মধ্যে 6ষ্ঠ পর্যায়ের আলোচনা হবে। এই পরিস্থিতিতে বুধবার আমেরিকার ওপর চাপ বাড়ায় ইরান। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, পরমাণু চুক্তি নিয়ে 6ষ্ঠ দফার আলোচনা ব্যর্থ হলে এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে ইরান পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে। তার হুঁশিয়ারি, যদি আমাদের ওপর সংঘাতের পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়, মনে রাখবেন এই অঞ্চলের সমস্ত মার্কিন সেনাঘাঁটি কিন্তু আমাদের নাগালে রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান আগেই ভারতের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এবার ইরান, ইরাক এবং জর্ডন তাদের আকাশ সীমা বন্ধ করে দিল। এর ফলে ভারতের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে ইউরোপ বা আমেরিকায় যাতায়াত একটা বিরাট সমস্যায় দাঁড়ালো। বিমান সংস্থাগুলিকে ঘুরপথে অনেক বেশি জ্বালানি পুড়িয়ে বিমান চালাতে হবে, সময়ও লাগবে অনেক বেশি। ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় সড় সমস্যা দেখা দিয়েছে। ইরানে ইসরায়েলি বিমান হানার পরেই ইরান নিজের আকাশ সীমা বন্ধ করে দেয়। এরপর ইরাক ও জর্ডনও একই সিদ্ধান্ত নেয়। ফলে এই অঞ্চল দিয়ে এখন আর কোনো বিমান যাতায়াত করতে পারছে না। এই 3 দেশের আকাশপথ খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে ইরাকের উপর দিয়ে এশিয়া থেকে ইউরোপের দিকে বহু বিমান যাতায়াত করে। এখন সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় বিমানগুলিকে বিকল্প দীর্ঘ রুটে যেতে হচ্ছে। এর ফলে জ্বালানির খরচ বাড়ছে এবং সময়ও বেশি লাগছে। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরও আপাতত বন্ধ। ইসরায়েলের প্রধান বিমান সংস্থা এল আল সব উড়ান বন্ধ রেখেছে। আরেক সংস্থা ইসরায়েল তাদের বিমান অন্যত্র সরিয়ে নিচ্ছে। তাদের মত, অন্তত এক সপ্তাহ বিমানবন্দরটি বন্ধ থাকবে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিও সতর্কতা নিচ্ছে। জার্মানির লুফথানসা জানিয়েছে আপাতত তেহরানে কোনো ফ্লাইট পাঠাবে না। এমিরেটসও ইরাক, জর্ডন, লেবানন ও ইরানে পরিষেবা বন্ধ রেখেছে। ফলে বহু যাত্রী এখন সমস্যায় পড়েছেন। অনেক ফ্লাইট বাতিল হচ্ছে বা ঘুরপথে যেতে হচ্ছে। ফলে সময় ও খরচ দুটিই বাড়ছে। ব্যবসা ও আন্তর্জাতিক পণ্য পরিবহনেও এর প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে বিমান পরিষেবার ক্ষতি আরও বাড়বে। এখন আন্তর্জাতিক মহলের নজর ইসরায়েল ইরানের দিকে। যতক্ষণ না সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততক্ষণ বিমান চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা কম। হাই নিউজ নেটওয়ার্ক। মহিলাদের আর্থিক সহায়তার কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী। প্রথমে 500 টাকা দেওয়া হতো, তারপরে 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে কতজন মহিলা এর সুবিধা পান সেই পরিসংখ্যান বিধানসভায় তুলে ধরল সরকার। রাজ্যের মহিলা আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে তৃতীয়বার বাংলায় ক্ষমতা এসে মহিলাদের 1000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই প্রকল্পে রাজ্যের কতজন মহিলা এই সুবিধা পান, প্রকল্পের জন্য রাজ্যের খরচ হয় কত, শুক্রবার বিধানসভায় সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুক্রবার বিধানসভায় প্রশ্ন করেছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা। সেই প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানিয়েছেন 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত 2,15,88,775 জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পেয়েছেন। এই প্রকল্পে রাজ্য সরকারের ব্যয় হয়েছে 48,972 কোটি টাকা। 60 বছর বয়সের পর লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পেই স্থানান্তরিত করা হয়ে থাকে বলে জানান তিনি। তার দাবি, এখনো পর্যন্ত 6,04,837 জনকে লক্ষ্মীর ভান্ডারের বদলে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় টাকা দেয় সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। এবছরে প্রথম রথযাত্রা দীঘায়, আর সেখানে যাতে আম জনতা সামিল হতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনের। রথের রশি ছুঁতে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার দুদিকে থাকবে 2টি রথের দড়ি, যাতে সকলে দড়ি ধরার সুযোগ পান। বৃহস্পতিবার নবান্নে রথযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জানিয়ে দেন, আম জনতা যাতে রথের রশি ছুঁতে পারেন তার জন্য দীঘার জগন্নাথ মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার দুদিকে 2টি রথের দড়ি থাকবে, যাতে সকল দর্শনার্থী দড়ি ধরার সুযোগ পান। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী সবথেকে বেশি জোর দেন প্রশাসনিক ব্যবস্থায়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসকন, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সহ মন্দির কমিটির প্রতিনিধিরা। 26 জুন বিকেলে দীঘায় যাবেন মুখ্যমন্ত্রী। পরদিন রথের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রথের রশিতে টান দেবেন তিনি। সূত্রের খবর, 26 তারিখ থেকেই দীঘার যান নিয়ন্ত্রণ, ব্যাপক পুলিশি ব্যবস্থা, নিরাপত্তার সমস্ত দিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের শীর্ষ আধিকারিকদের। প্রশাসনের অনুমান প্রায় 2.5 লক্ষ মানুষের সমাগম হবে এবারের রথযাত্রায়, এবং সেই ভিড় থাকবে উল্টো রথ পর্যন্ত। সেই দিন জগন্নাথ দেব মন্দিরে ফিরবেন মিষ্টান্ন নিয়ে। এই উপলক্ষে বিশেষ ভোগের ব্যবস্থাও থাকবে। ইতিমধ্যেই রথযাত্রার জন্য দীঘার সমস্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে, তাই উদ্বোধনের মতো বেশ কিছু হাঙ্কার তৈরি করা হবে রথযাত্রার সময়ও। দীঘা জুড়ে মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে। এছাড়াও মেডিকেল ক্যাম্প, জলসত্র, বিনামূল্যে প্রসাদ বিতরণ ও খাবার বিতরণের ব্যবস্থা থাকবে। ওই সময় বৃষ্টি হতে পারে, তাই দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ ব্যবস্থাও রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। টানা 6 দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়, একে একে ক্যালিফোর্নিয়ার অন্য শহরগুলিতেও ছড়াতে শুরু করেছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর এলাকাগুলিতে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। টানা 6 দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত চলেছে কারফিউ। বুধবার রাতেও তার অন্যথা হলো না। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যের পর থেকেই প্রস্তুত করা হয়েছে সেনা ও পুলিশের দল। সন্ধ্যার পরেই শহরের পরিস্থিতি যেন থমথমে হয়ে গিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। চলছে লুটপাট। শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়, একে একে ক্যালিফোর্নিয়ার অন্য শহরগুলিতেও ছড়াতে শুরু করেছে বিক্ষোভ। নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা সহ আমেরিকার বিভিন্ন শহরে অভিবাসন এবং শুল্ক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর এলাকাগুলিতে জারি করা হয়েছে কারফিউ। এই সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে ট্রাম্প প্রশাসন। মোতায়েন করা হয়েছে 4000 ন্যাশনাল গার্ড। মেরিন বাহিনীও প্রায় 700 সদস্যকে সেখানে মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে এখনো পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের হাতে 400-এরও বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বেশিরভাগ বিক্ষোভকারীকে নিষেধের সত্ত্বেও জমায়েত করার জন্য গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মীদের ওপর আক্রমণ কিংবা মলোটভ ককটেল, বন্দুক ইত্যাদি রাখার জন্য ধরা পড়েছেন কেউ কেউ। অন্যদিকে সেনা নামানোর সিদ্ধান্তের পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার নেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়েছে। ট্রাম্পের এই দমন পীড়নের লোক দেখানো বলে দাবি করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে, ফলে বিধি অনুসারে আগামী 16 জুন থেকে 3 মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। প্রতি বছর বর্ষার সময় 3 মাস জঙ্গল বন্ধ থাকে। এই সময় পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ। এই 3 মাস জঙ্গল সাফারি, হাতি সাফারি সব বন্ধ। মূলত জঙ্গলের পুনর্জীবন ও বন্য প্রাণীদের প্রজননের জন্য 3 মাস বন্ধ রাখা হয় জঙ্গলমহল। রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে, ফলে বিধি অনুসারে আগামী 16 জুন থেকে 3 মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের 5টি জাতীয় উদ্যান এবং 3টি অভয়ারণ্য। এর মধ্যে 3 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের জঙ্গলমহল। আর জঙ্গলমহল বন্ধ হওয়ার পূর্বে ডুয়ার্সের জঙ্গল কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল দেখা দিয়েছে। আগামী 16 জুন থেকে 3 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গলমহল। প্রতি বছর বর্ষার সময় 3 মাসের জন্য জঙ্গল বন্ধ থাকে। এই সময় পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ। 3 মাস জঙ্গল সাফারি, হাতি সাফারি সব ধরনের সাফারি বন্ধ থাকবে। ভিন্ন রাজ্যে বিহার থেকে আসা পর্যটকদের একটি দল শুক্রবার দিন ডুয়ার্সের জলদাপাড়ায় আসেন। জঙ্গল সাফারি করে তারা আনন্দিত হন। শুক্রবার দিন জঙ্গলে তারা হাতি, গন্ডার ও বিভিন্ন প্রাণী দেখতে পেয়েছেন। মূলত বন্য প্রাণীদের প্রজননের সময় হলো বর্ষাকাল। বর্ষার সময় সবুজ বনাঞ্চল যেন সারা বছরে রসদ সংগ্রহ করে নেয়। এই কারণেই বন দফতরের তরফে এই সময় পর্যটকদের প্রবেশের নিষেধ জারি করা হয়েছে। তাই প্রতি বছরের মতো এবারও জঙ্গল বন্ধ রাখার নির্দেশ দিল বন দপ্তর। 15 জুনের পরে বন্ধ হবে আপ টু সেপ্টেম্বর, 3 মান্থস। আর এখানের মধ্যে ট্যুরিস্টের এন্ট্রির মধ্যে রেস্ট্রিকশনস থাকবে, বাট সারাউন্ডিং এরিয়াজে যে ইকো ট্যুরিজম, কটেজেস এটসেট্রা আছে, তো এটার জন্য আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটার জন্য একটা স্পেশাল অর্ডার করে অনেক সময়ের মধ্যে এক্সেপশনাল কেসেসের মধ্যে এগুলোকে ওপেন রাখা হয়। উল্লেখ্য, এই সময়টিকে বন্যপ্রাণীর থেকে গভীর অরণ্যে থাকা নানা কীটপতঙ্গের প্রজননের ঋতু হিসেবে গণ্য করা হয়। যে কারণেই ডুয়ার্সের 2টি গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য ও নেওড়া ভ্যালির মতো স্থানগুলোতে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ 3 মাস জঙ্গলমহল বন্ধ থাকার ফলে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা থাকে। মূলত জঙ্গলের পুনর্জীবন ও বন্য প্রাণীদের প্রজননের জন্য 3 মাস বন্ধ থাকবে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র, এমনটাই জানিয়েছে বন দফতর বিভাগ। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর লন্ডনে একটি পোলো ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। জানা গিয়েছে একটি মৌমাছি গিলে ফেলেন তিনি, যা শ্বাসরোধের কারণ হয়ে দাঁড়ায়। খেলতে খেলতে মাঠেই পড়ে যান।
প্রাথমিক চিকিৎসা সত্ত্বেও প্রাণের রক্ষা পাননি তিনি। প্রয়াত অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর বয়স হচ্ছিল 53 বছর। ব্রিটেনের পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুন স্কুলে পড়াশোনা শেষ করার পর বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পূর্ণ করে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেছেন সঞ্জয়। সোনা কমস্টার লিমিটেডের চেয়ারম্যান সঞ্জয় বর্তমানে ব্রিটেনেই থাকতেন বলে জানা যাচ্ছে। ভারতের মোটর সেক্টরের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী সঞ্জয় অবশ্য জনসাধারণের কাছে পরিচিত ছিল কাপুর পরিবারের প্রাক্তন জামাই হিসেবেই। যদিও করিশ্মা তার প্রথম স্ত্রী নন, নন্দিতা নামের এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও সেই বিয়ে টেকেনি। পরে 2003 সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 16 সালে ডিভোর্স হয় তাদের। করিশ্মা সঞ্জয়ের 2 সন্তান। 2005 সালে জন্মগ্রহণ করে তার মেয়ে সামায়রা। 2011 সালে পুত্র কিয়ান। এই দুজনই এখন থাকেন করিশ্মার কাছে। সঞ্জয় পরে বিয়ে করেন প্রিয়া সচদেবকে। নিউ ইয়র্কে তাদের আলাপ হয়েছিল। পরে দুইজনের ডিভোর্স সম্পূর্ণ হলে তারা চুপি চুপি বিয়ে সারেন নয়াদিল্লিতে। পোলো খেলোয়াড় হিসেবে সঞ্জয় প্রসিদ্ধ ছিল। শেষ পর্যন্ত সেই খেলার মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদ মাধ্যম সূত্রে দাবি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। নাজেহাল গরমে আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। তবে অবশেষে স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। জানা যাচ্ছে আগামী 16 অথবা 17 জুন দক্ষিণবঙ্গে বর্ষা শুরু ঢুকতে পারে। তবে কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গ মানুষকে। দক্ষিণে বর্ষা প্রবেশের আগে থেকেই কিছুটা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে একাধিক জেলায়। শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টিতে জ্বালাপোড়া গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে। তবে বৃষ্টি থেমে গেলেই ফের ফিরবে অস্বস্তিকর আর্দ্রতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শনিবারের পর থেকে ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে। এদিকে কলকাতায় শুক্রবার বিকালের পর থেকে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময়টুকু স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত তীব্র অস্বস্তি বজায় থাকবে। ফলে গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে রাতেও। শনিবারের পর তাপমাত্রার কিছুটা পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জেলায়। বাকি দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণে বর্ষা ঢোকার আগেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের জেলাতে। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে। শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির জেলাতে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।